ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আজকে তাহলে আমরা কর্পোরেট ফাইন্যান্স প্রথম থেকে শুরু করতেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত দুইটা অধ্যায় শেষ করাই দেবো একটা না, ঠিক আছে? এরপর আমরা অন্য একটা বইতে যাব, হিসাব বিজ্ঞানে যেতে পারি আবার। ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা দেখেন, সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো মোটামুটি প্রথম অধ্যায়টা সহজ, পরবর্তীতে দু একটা কিছু কিছু অধ্যায় আছে একটু কর্পোরেট ফাইন্যান্স একটু জটিল লাগতে পারে। আমরা প্রথম থেকেই পড়বো ইনশাআল্লাহ। দেখেন, প্রথম অধ্যায়ে যে প্রশ্নটা 1 নম্বরে আছে বইতে, সেটা হলো সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের মধ্যে পার্থক্য। সাধারণ অর্থায়ন কি, কর্পোরেট অর্থায়ন কি, সেটার সংজ্ঞা ভিতরে আছে। ভাই 2 নাম্বার মনে হয়। জি। 2 নাম্বার প্রশ্নের আনসার যেটা বলছেন সাধারণ আর ও কর্পোরেট ও অর্থায়ন। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, মানে সংজ্ঞাটা আর কি। হ্যাঁ, ঠিক হুম। আছে, তাহলে আমরা দেখেন 2 নম্বর প্রশ্নটা আগে পড়ি, দুই পড়ে পরে একে যাচ্ছি। সাধারণ অর্থায়নটা কি? সাধারণ অর্থায়ন বলতে ব্যক্তিগত, পারিবারিক বা সরকারি পর্যায়ে আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ব্যবস্থাপনাকে বোঝায়। মানে সাধারণ বলতে যে শুধুমাত্র পরিবারের ব্যক্তিগত তা না, কিন্তু এখানে সরকারি অর্থায়ন আছে। সাধারণ আর একটা হলো কর্পোরেট অর্থায়ন। কর্পোরেট বলতে আমরা ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নকে বুঝবো। আর সাধারণ বলতে ব্যক্তিগত থাকবে, পারিবারিক থাকবে, সরকারি থাকবে। হ্যাঁ, ব্যক্তিগত, পারিবারিক বা সরকারি পর্যায়ের যত আয় আছে, ব্যয় আছে, সঞ্চয় আছে, বিনিয়োগ আছে, সবকিছুর ব্যবস্থাপনা সার্বিক সব বিষয়কে সাধারণ অর্থায়ন বলা হয়। তাহলে সাধারণ অর্থায়ন কি আমরা বুঝলাম। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি, পরিবার অথবা সরকার নিজেদের অর্থ সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করে তাদের প্রয়োজন মেটায় এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। তাহলে আমরা সাধারণ অর্থায়নের দুইটা বাক্য আছে। অর্থায়নের সংজ্ঞা আসলে আমরা কিন্তু এই দুইটা বাক্যই দিব। উদাহরণটা কি? একজন ব্যক্তি তার মাসিক বেতন থেকে ঘর ভাড়া, খাদ্য, চিকিৎসা খরচ এবং সঞ্চয়ের জন্য টাকা বরাদ্দ করে। সরকার কি করে? আবার কর আদায় করে। একজন ব্যক্তি করে এইটা, আর সরকার করে কি? কর আদায় করে, বিভিন্ন খাতে ব্যয় করে এবং বাজেট তৈরি করে। তার মানে ব্যক্তি, পরিবার এবং সরকারের যে আয়, সেটা হলো সাধারণ অর্থায়ন। ঠিক আছে, এরপরে আমরা পড়বো হচ্ছে কর্পোরেট অর্থায়ন। কর্পোরেট অর্থায়নটা কি? কর্পোরেট অর্থায়ন হলো একটি কোম্পানির মূলধন সংগ্রহ। এখানে কিন্তু ব্যক্তি, পরিবার, সরকারের কথা আসবে না। কোম্পানির মূলধন সংগ্রহ, বিনিয়োগ সিদ্ধান্ত এবং মুনাফার সাথে সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থাপনা। তাহলে কর্পোরেট অর্থায়ন হলো একটি কোম্পানির, প্রথম কথা হলো মূলধন সংগ্রহ, দ্বিতীয়তে আছে বিনিয়োগ সিদ্ধান্ত বা বিনিয়োগ করা, 3 নম্বরে আছে মুনাফা বন্টন। ঠিক আছে, তাদের যে লভ্যাংশ থাকবে সেটা বন্টন করা। মানে এই তিনটা জিনিসের সাথে সংশ্লিষ্ট আর্থিক ব্যবস্থাপনাকেই বলা হয় কর্পোরেট অর্থায়ন। এর লক্ষ্য হলো ব্যবসায়ের আয় বৃদ্ধি করা এবং শেয়ার হোল্ডারদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। যে ব্যবসা কোম্পানিগুলো করে তার আয় বাড়ানো, বিক্রয় মানে মূলধন বাড়ানো, আর একটা হলো লাভের অংশ থেকে শেয়ার হোল্ডারদের সম্পদের অংশ দেওয়া, আর একটা হলো শেয়ার হোল্ডারদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ তাদের সম্পদ যাতে সর্বোচ্চভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায়। তাহলে এখানেও দুইটা বাক্য। এর উদাহরণ কি আছে? একটি কোম্পানি ব্যাংক ঋণ বা শেয়ার ইস্যুর মাধ্যমে। শেয়ার ইস্যুটা কি? আমরা শেয়ার হচ্ছে কোম্পানির যে মালিকানার অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, সেটা যদি কোম্পানি বিক্রয়ের জন্য ঘোষণা দেয় তাহলে সেটা হলো ইস্যু। শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে কোম্পানি এবং তা সেই অর্থটা কি করে? উৎপাদনে, প্রযুক্তিতে, নতুন যন্ত্রপাতি কেনায় বা নতুন প্রকল্প বা ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করে। তাহলে আমরা কিন্তু সংজ্ঞা আসলে আমরা ছোট্ট করে, অনেকে আছে সংজ্ঞা আসলে একটা বা লাইন, একটা অনেকের খাতায় দেখছি যে একটা বাক্যের সংজ্ঞা। না, এটা করবেন না। এই যেভাবে দুইটা বাক্যের সংজ্ঞা আছে কমপক্ষে, তারপরে উদাহরণ আছে, এইভাবে সুন্দর করে দিবেন, একটা স্পেস দিবেন মাঝে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কর্পোরেট অর্থায়নের উদাহরণটা কি? একটি কোম্পানি ব্যাংক ঋণ বা শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং তা কি করে? উৎপাদন, প্রযুক্তি, নতুন প্রকল্প বা ব্যবসা সম্প্রসারণে ব্যবহার করে। এই বাক্যগুলো কিন্তু স্পষ্ট বাক্য, এখানে কিন্তু একবার পড়ে আপনি বানাই লেখার চেষ্টা করবেন, বিষয়টা সেরকম না। সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো হচ্ছে আপনার, আমি বলি সবসময় যে টেকনিক্যাল, মানে টেকনিক খাটাই বুঝতে হবে, পড়তে হবে, লিখতে হবে, যা আছে তাই। এখানে আপনি মৌলিক ব্যবস্থাপনার মতন বানাই লেখা শুরু করবেন একটা না, সেটা পারবেনও না, ভালো হবে না। ঠিক আছে, তো এখানে কি বলছে? কোম্পানির কথা বলবেন, কোম্পানি অর্থ সংগ্রহ করে কিভাবে সেটা বললেন, তারপর হচ্ছে তা দিয়ে সে কি করে সেটা বললেন, তারপরে লিখবেন
কোম্পানি বছরের শেষে অর্জিত লাভের একটি অংশ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে দেয়। মনোযোগ দিয়ে বারবার পড়লে এগুলো কিন্তু হবে। তাহলে এই দুটা হয়ে গেল, ঠিক আছে। আমি 1, 2, 3 তিনটা প্রশ্ন আজকে সুন্দর করে পড়াবো, কালকে এইটা আপনাদেরকে বুঝাই দেবো। 4 নম্বরে নগদ প্রবাহ দেখেন, তারপরে আরো নগদ প্রবাহ একটাই তো এখানে না, আচ্ছা একটাই বোঝাই দিব। আচ্ছা সব এই চ্যাপ্টার কিন্তু কঠিন না, আমি সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে আমি কঠিন হিসেবে দেখি না। ফার্স্ট সেমিস্টারের পরিসংখ্যানটা অনেকের কাছে জটিল মনে হয়, সেকেন্ড থার্ডে কোনো জটিল সাবজেক্ট নাই। কিন্তু আপনি যদি না বুঝতে পারেন তাহলে সব জটিল, সব তিনটা করে জটিল, মিনিমাম 2টা সহজ পাবেন না 3টা কঠিন পাবেন যদি না বুঝতে পারেন, ঠিক আছে। ভাই তাহলে আসলে 2 নম্বর, পড়লে তো সবই সহজ, পড়ার সুযোগই তো হয় না। হ্যাঁ সেটাই, পড়ার সুযোগ হয় না বিধায় তো কঠিন, আমি সেই জন্যই তো বলি মনোযোগ দিয়ে পড়লে তো কোনো কঠিন সাবজেক্ট বলে কিছু নাই আমাদের এমবিএ বাংলা প্রোগ্রামে। যারা কোনোদিন কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ে নাই তাদের কাছেও কঠিন মনে হবে না। কেউ যদি একটু প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা পৃষ্ঠা একটু মনোযোগ দিয়ে একটু স্টাডি করে, সেই সময় তো হয় না কর্মজীবী ভাই বোনদেরকে, এই জন্য কঠিন বিষয়টা আসে, ঠিক না। তাই এবার আমরা দেখেন সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের মধ্যে পার্থক্যটা করি। পার্থক্য টোটাল আমাদের লিখতে হয় 8 মার্কে আসলে 8টা, ঠিক না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমি কিন্তু কাটি নেই, কেন কাটি নেই, কারণ হচ্ছে যে পার্থক্য 10টা আছে, অনেকে কোনোটা কঠিন লাগবে, কোনোটা বাদ দিয়ে ভুলে বাদ হয়ে যাবে, ঠিক না। এই জন্য মোটামুটি 8টা থাকবে, এই জন্য আমি 10টাই রাখছি এখানে, ছোট করতে গিয়েও ছোট করি নেই। এখানে প্রথমে আমরা সাধারণ অর্থায়ন কর্পোরেট অর্থায়নের সংজ্ঞা লিখবো, একটু আগে কিন্তু সংজ্ঞা পড়াইছি। তো সংজ্ঞাটাকে আপনি মানে যত পারেন পার্থক্যটা এরকম ভাবে ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক বড় দিলে দেখবেন যে লিখতে গিয়ে একটা পার্থক্য এতটুকু জায়গা লাগতেছে খাতায়, হ্যাঁ 2-3 পৃষ্ঠা লাগতেছে, বারবার সব কাটা লাগতেছে, সব মিলে সময় চলে যায়, ঠিক আছে। আর প্রত্যেক পৃষ্ঠায়, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় ছকে গেলে কিন্তু এই এই শিরোনামটা দিবেন প্রত্যেক পৃষ্ঠায়, ঠিক আছে। তো এইগুলো করতে গেলে অনেক সময় লাগে। আমরা প্রথমে সংজ্ঞাটা যত ছোট করে পারি দিব, একটু আগে যেটা বললাম 2 নম্বর প্রশ্নে, সংজ্ঞার পরে আমরা লিখব লক্ষ্য, মানে সাধারণ অর্থায়নের লক্ষ্যটা কি আর কর্পোরেট অর্থায়নের লক্ষ্যটা কি, কোন লক্ষ্যে অর্থায়নটা করা হয়। আচ্ছা সংজ্ঞার পরে এটা দিবেন, তারপরে লিখবেন কারা পরিচালনা করে, সাধারণ অর্থায়ন কারা পরিচালনা করে, কর্পোরেট অর্থায়ন কারা, কেউ না কেউ তো পরিচালনা করে, তা কারা। তাহলে 3টা পার্থক্য কি, আমি একটু পার্থক্যের ভিতরে পারবেন আপনারা, আমি পয়েন্টস গুলো একটু মুখস্থ করে দিই। সাধারণ অর্থায়নের সংজ্ঞা দিবেন, কর্পোরেট অর্থায়নের সংজ্ঞা দিবেন, তারপরে লিখবেন সাধারণ অর্থায়নের প্রধান লক্ষ্য, তারপরে লিখবেন কর্পোরেট অর্থায়নের প্রধান লক্ষ্য, মানে সংজ্ঞার পরেই তো লক্ষ্য, মানে একটা কাজ কি কারণে করি আমরা সেটা, মানে আপনাকে আমি একটা সিকোয়েন্স তৈরি করে দিচ্ছি যে কোনটার পরে কোনটা, পয়েন্টস গুলো যাতে মনে থাকে। তারপরে লিখবেন সংজ্ঞা গেল, লক্ষ্য গেল, এরপরে হচ্ছে কারা পরিচালনা করে, কেউ না কেউ থাকবে পরিচালনা করবে, এই লক্ষ্যে পরিচালনা করবে এই অর্থায়নটাকে। তাহলে 1, 2, 3 সিকোয়েন্স খেয়াল রাখেন। তারপরে হলো অর্থ এবং আয়ের উৎস, এই অর্থায়নের জন্য অর্থ লাগবে, আবার অর্থায়নের জন্য আয় লাগবে, আয় এবং অর্থের উৎস, আয় এবং অর্থের উৎস। দেখেন এই 4টার মধ্যে কিন্তু আপনি 1, 2, 3, 4 আমি কিন্তু একটা সিকোয়েন্স পেয়ে গেছি, আপনারা বের করে নেবেন। তারপরে হচ্ছে দেখেন আয়ের পরেই তো ব্যয়ের কথা আসবে, ঠিক না, ব্যয়ের ধরন, আয় ব্যয়, তারপরেই তো বিনিয়োগ কৌশল, আয় ব্যয় বিনিয়োগ, আয় ব্যয়, আমরা আয় করি, আমাদের বেতন পাই, পাওয়ার পরে ওটা আমরা ব্যয় করি, ব্যয় করার পরে বেশি থাকলে আমরা চিন্তা করি যে এটা কোথায় বিনিয়োগ করব, ঠিক আছে। যেহেতু অর্থায়ন কাজে এখানে কিন্তু আমরা আয় ব্যয় সঞ্চয় কথা লিখবো না, ঠিক আছে। অর্থায়ন মানে খরচ, বিনিয়োগ, তাহলে এখানে আয় লিখবো, ব্যয় আয় না থাকলে তো অর্থায়ন করতে পারবো না, আয় লিখবো, ব্যয় লিখবো, বিনিয়োগ। তাহলে আপনি 1, 2, 3 আর 3, 6 এই 6টার মধ্যে সিকোয়েন্স পাইছেন, এই 6টা পয়েন্টস কিন্তু একবারে পর পর লিখে দেবেন, ভুল এলোমেলো করা যাবে না, ঠিক আছে। আমি এই 6টাই আবার পড়াই, তারপরে বাকি 3টা পরে পড়াই। দেখেন প্রথমত হলো সংজ্ঞা, ব্যক্তি পরিবার বা সরকারের আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ ব্যবস্থাপনা, ওই 2 নম্বরে কাজ পাই। কিন্তু কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে সংজ্ঞা হলো কোম্পানির মূলধন সংগ্রহ, বিনিয়োগ, মুনাফা বন্টনের কৌশলগত ব্যবস্থাপনা। আচ্ছা 2 নম্বরে আছে প্রধান লক্ষ্য, এখানে আর্থিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মেটানো, মানে যেহেতু ব্যক্তি পরিবার এবং সরকারের কথা আমরা বলছি সাধারণে, কাজে আর্থিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মেটানো, সরকারও তার প্রয়োজন মেটাতে চায়, সরকার ব্যবসা করতে চায় না, সাধারণত চায় না, করে সাধারণত চায় না, ব্যক্তি পরিবারও সাধারণত তার আর্থিক স্থিতিশীলতা চায়, প্রয়োজন মেটাতে চায় সবসময়, এটা ঠিক না। তো যখনই ব্যক্তি পরিবার সরকার ব্যবসা করবে তখন তাদের অর্থায়নটা কিন্তু আর সাধারণ থাকবে না, সেটা কর্পোরেটে চলে যাবে। আচ্ছা তারপরে 2 নম্বরে কর্পোরেটের প্রধান লক্ষ্য কি,
দেখেন প্রধান লক্ষ্য মনে রাখার বিষয় এখানে, এটা হলো আর্থিক স্থিতিশীলতা এবং প্রয়োজন। 2 নম্বরে আছে শেয়ার হোল্ডারদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার। কর্পোরেট যখন আসবে তখন তো আর এখানে ব্যক্তি থাকবে না, সেখানে ব্যক্তির পরিবর্তে শব্দটা হবে শেয়ার হোল্ডার। ঠিক আছে, তাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার, যাতে পরিণাম অলস নষ্ট না হয়, চুরি না হয় এবং কোম্পানির মুনাফা বৃদ্ধি। দুইটা জিনিস, মূলত দুইটা জিনিসই কর্পোরেট অর্থায়নে হয়, একটা হলো শেয়ার হোল্ডারদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার, একটা হলো কোম্পানির মুনাফা বৃদ্ধি। আমরা একটা প্রশ্ন মুখস্থ করার সময় প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা বুঝে ফেলছি, কিন্তু বারবার পড়ি কেন? এই দেখেন, এই বাক্যটা পড়ার সাথে সাথে আমরা তার বাচ্চা না, আমরা বুঝে ফেলি, কিন্তু দ্বিতীয়বার কেন পড়ি? পড়ি হচ্ছে বাক্যটা যাতে হুবহু আমার মাথায় পরীক্ষার সময় আসে, সেই জন্য পড়া। কিন্তু এই বয়সে এসে লেখাপড়া, ঠিক না? তা আপনারা একটা বাক্য একটু ধ্যান করে পড়বেন যে কি বলা আছে, তো বারবার একবার মনোযোগ দিয়ে পড়লেই মুখস্থ হয়ে যাবে, ওই মুখস্থটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এরপরে 3 নম্বর আছে কারা পরিচালনা করে, ব্যক্তি, পরিবার বা সরকার। এখানে কিন্তু এই তিনটা শব্দ আমরা সংজ্ঞার মধ্যে বারবার বলতেছি, ব্যক্তি, পরিবার, সরকার। ঠিক আছে, আচ্ছা বা সরকার, বা বলতে বোঝাইছে হয় ব্যক্তি, না হয় পরিবার, না হয় সরকার, এই জন্য বা বোঝাইছে, কিন্তু এখানে কমাও দিতে পারেন আপনি। ঠিক আছে, কর্পোরেট অর্থায়ন হলো কোম্পানির অর্থ বিভাগের পেশাদার ব্যক্তিরা। কর্পোরেট অর্থায়নটা কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডাররাও চালায় না, মালিক পক্ষ চালায় না, শেয়ার হোল্ডার মানে তো মালিক পক্ষ এখানে চালায়। আবার আপনার ব্যবস্থাপনা, মানে ব্যবস্থাপনা তো অনেক বিভাগের লোক থাকে, তারাও চালায় না, তারা এখানে অর্থায়ন যেহেতু, সেহেতু কোম্পানির অর্থ বিভাগের পেশাদার ব্যক্তিরা। ঠিক আছে, এটা কিন্তু সাপ্লাই চেইনের ম্যানেজার চালাবে না, এটা কিন্তু প্রোডাকশনের ম্যানেজার চালাবে না, এটা হলো অর্থ বিভাগের পেশাদার ব্যক্তিরা। কথাটা কিন্তু বুঝে লিখতে হবে। ম্যানেজমেন্ট চালাই ডিরেক্ট, এই কথা ম্যানেজমেন্ট সোজা সাপটা বলে দিলেও হবে না। তাহলে 1 2 3 পেয়ে গেলাম। 4 নম্বরে আছে আয় এবং অর্থের উৎস। আয়টা কি? বেতন। আপনার ব্যক্তি, পরিবার এবং সরকারের আয়টা কি? বেতন, ব্যবসার লাভ, ভাতা, হ্যাঁ, কর অথবা অনুদান। এই হলো টোটাল আয় এবং অর্থের উৎস, মানে অর্থায়ন যে করবে তার পেছনে টাকাটা কোথায় পাইছে সে। এই যে 6টা আছে, এই 6 প্রকারে আমরা পাচ্ছি, ঠিক না, বা সরকার পাচ্ছে। আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে যে আয়ের উৎস, সেটা কোথা থেকে কোম্পানিগুলো পায় সেটা আমাদের পৃথকভাবে করতে হবে। সেটা হলো শেয়ার, ঋণ, ডিভেঞ্চার এবং রিটেইনড আর্নিংস। এই 5টা জিনিস আছে এখানে, একটু মুখস্থ করি আমরা। শেয়ার, ঋণ, ডিভেঞ্চার, রিটেইনড আর্নিংস। এখানে শেয়ার বুঝতে পারলেন, ঋণটা কি বুঝতে পারলেন, ডিভেঞ্চারটা কি? ডিভেঞ্চারটা হলো কোম্পানির নেওয়া একটা দীর্ঘমেয়াদী ঋণের দলিল, বন্ডের মতো। বন্ড যেমন একটা কিন্তু বুঝতে পারলাম। বা কখনো যদি না করে সেটা যদি রেখে দেই ব্যবসার জন্য, ভবিষ্যৎ ব্যবসার জন্য, মানে ব্যবসা সম্প্রসারণ করার জন্য, তাহলে সেটা হলো রিটেইন আর্নিংস। অর্থাৎ বিতরণ না করে ব্যবসায় আবার ওটা রেখে দিলাম। কোথায় রেখে দিলাম? ব্যবসায়। ঠিক আছে, তাহলে এটা হলো রিটেইন আর্নিংস। বুঝতে পারছেন? তাহলে শেয়ার, ঋণ বুঝলাম, ডিভেঞ্চার এবং রিটেইন আর্নিংস আমি কিন্তু ডিটেইলস বুঝাই দিলাম, যাতে এই দুটো শব্দ নতুন মনে না হয় এবং আমরা সহজে বুঝতে পারি। তাহলে কর্পোরেট অর্থায়নের আয় এবং অর্থের উৎসগুলো কি? শেয়ার, ঋণ, ডিভেঞ্চার, রিটেইন আর্নিংস। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন ব্যয়ের ধরন। আয় করলো, এবার ব্যয়। ব্যয় মানে হলো তো কোম্পানির অর্থায়ন করা, ঠিক না? আচ্ছা দেখেন, ব্যক্তি, পরিবার বা সরকারের ব্যয়ের ধরনটা কি?
দৈনন্দিন প্রয়োজনে, শিক্ষায়, চিকিৎসায়, বাসস্থান, সরকারও কিন্তু শিক্ষায় ব্যয় করে, আমিও আপনিও ব্যয় করি। চিকিৎসায় সরকার ব্যয় করে, বাসস্থানে সরকার ব্যয় করে, আমিও করি। শিক্ষায় ব্যয় করে, দৈনন্দিন প্রয়োজন, সরকারেরও কিন্তু দৈনন্দিন প্রয়োজন আছে, ঠিক আছে, সেই প্রয়োজনে সরকার কিন্তু ব্যয় করে। আচ্ছা, আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে হলো উৎপাদনে ব্যয় করে, বিনিয়োগ করে, বিপণনে করে। এখানে দেখেন এগুলো কিন্তু কর্পোরেট অর্থায়ন, প্রতিদিন একটা অংশ থাকে বিপণনে খরচ করার জন্য, উৎপাদনের প্রতিদিনের একটা খরচ আছে, গবেষণায় খরচ আছে, সম্পদ কেনায় খরচ আছে, লভ্যাংশ যখন দেয় তখন তাতে খরচ আছে। তাহলে কোম্পানি কিন্তু শুধুমাত্র একটা প্ল্যান্ট তৈরি করার জন্য বা একটা মেশিন কেনার জন্য অর্থায়ন করে না, কোম্পানি কিন্তু লভ্যাংশ দেওয়ার জন্য কোম্পানির টাকা যাচ্ছে, আবার একটা গবেষণা ক্ষেত্র কোম্পানির প্রতিদিন অফিস চালাতে গেলেও কোম্পানির কিন্তু অর্থায়নের একটা অংশ যাচ্ছে। ঠিক আছে বিষয়টা। তাহলে আমরা এখানে কি পেলাম? উৎপাদন, বিপণন, গবেষণা, সম্পদ কেনা, লভ্যাংশ, মোটামুটি ব্যয়ের ধরন এইগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বিনিয়োগ কৌশলটা কি। ঝুঁকিহীন বা স্বল্প ঝুঁকির বিনিয়োগ, ব্যক্তি, পরিবার বা সরকারের আয়, ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনাটাই হলো তো সাধারণ অর্থায়ন, ঠিক না? তাহলে ব্যক্তি, পরিবার বা সরকার কিন্তু ঝুঁকি নিতে চায় না, কিন্তু বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু ঝুঁকি নিতে চায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো কিন্তু ঝুঁকি নিতে চায়। হ্যাঁ, বা ঝুঁকি নিতে চাওয়ার আগে তারা ঝুঁকি বিশ্লেষণ করে। তো এখানে আমরা সাধারণ অর্থায়নের ক্ষেত্রে লিখবো ঝুঁকিহীন বা স্বল্প ঝুঁকির বিনিয়োগ, আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে লিখবো ঝুঁকি বিশ্লেষণ করে লাভজনক বিনিয়োগে অর্থ ব্যয়। দেখেন এখানে লিখবো ঝুঁকিহীন বা ঝুঁকি নাই বা স্বল্প ঝুঁকি, কথা বলছেন। আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে আমরা লিখবো হলো ঝুঁকি বিশ্লেষণ করে, মানে বিনিয়োগ করার আগে কোম্পানিগুলো ঝুঁকি বিশ্লেষণ করে বিনিয়োগ করে। তাহলে আমরা 1 2 3 4 5 6 6টা পেলাম, কিন্তু আর থাকে 3টা। আমি একটু দেখাই। সম্ভাব্য ঝুঁকি তুলনামূলক কম, ব্যক্তি, পরিবার বা সরকারের যে অর্থায়ন, যেটা সাধারণ অর্থায়ন নামে পরিচিত, সেটা কিন্তু ঝুঁকি তুলনামূলক কম থাকে, আর এই পাশেরটাই হলো তুলনামূলকভাবে বেশি থাকে। এটা আপনারা বুঝতে পারলেন, সহজ পার্থক্য। আচ্ছা, পরিকল্পনার ধরন, এখানে কি লিখবেন দেখেন, স্বল্প এবং মধ্যমেয়াদী পরিকল্পনা। সাধারণ অর্থায়নের পরিকল্পনাটা হলো স্বল্প ও মধ্যমেয়াদী। মনে করেন ব্যক্তির অর্থায়ন, ব্যক্তি কিন্তু ওই 20 বছরের জন্য অর্থায়ন করবে না, ইনভেস্ট করবে না, সে চিন্তা করবে 20 বছরে আমি বাঁচি কি মরি, ঠিক না? সে অর্থায়ন করবে অল্প, 1 বছর 6 মাস, 2 বছরের জন্য, 5 বছরের জন্য। তাহলে সাধারণ অর্থায়ন অর্থাৎ ব্যক্তি, পরিবার এবং সরকারের অর্থায়নটা সাধারণত স্বল্প মেয়াদী হয় বা মধ্যমেয়াদী হয়। আর কর্পোরেট অর্থায়নটা কিন্তু যে শুধু দীর্ঘমেয়াদী হবে তা না, এখানে স্বল্প, মধ্য, দীর্ঘ তিনটা, আর এখানে স্বল্প এবং মধ্য, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা পড়ি বাজেট এবং বিশ্লেষণ। সাধারণ অর্থায়নের ক্ষেত্রে ব্যক্তি বা পরিবারের বাজেট পরিকল্পনা, হ্যাঁ, আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন কঠিন টার্ম আসবে, যেমন ঝুঁকি বিশ্লেষণ, আর্থিক অনুপাত বিশ্লেষণ, মূলধন বাজেটিং, বুঝতে পারছেন? এখানে কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে যে কথাগুলো আসবে তার মধ্যে একটা হলো মূলধন বাজেটিং। মূলধন বাজেটিং হলো কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে কিনা, করা ঠিক হবে কিনা, সেটা মূল্যায়ন করে যে যদি সে সিদ্ধান্ত নেয়, তাহলে পুরো প্রক্রিয়াটাকে আমরা মূলধন বাজেটিং হিসাবে বলতে পারি, বুঝতে পারছেন? তাহলে মূলধন বাজেটিংটা কি? একটা বড় কোম্পানি, সে তার দীর্ঘমেয়াদী সে বিনিয়োগ করবে, সেই বিনিয়োগ পরিকল্পনার মূলধন বাজেটিং। ঝুঁকি বিশ্লেষণ ছাড়া সে বিনিয়োগ করবে না। আর্থিক অনুপাত বিশ্লেষণ করবে, যে সে কি পরিমাণ বিনিয়োগ করলো, কি পরিমাণ লাভ পেলো, সে কি পরিমাণ সে শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করলো, হ্যাঁ, রিটেন আর্নিংস কি পরিমাণ ব্যবহার করলো, এই যাবতীয় অনুপাত। আমরা কিন্তু ব্যক্তি, পরিবারের যে বাজেট, তাতে কিন্তু আমরা অনুপাত শব্দটাই আসে না সাধারণত, ঠিক না, খুব বড় পরিমাণের অর্থ না থাকলে। হ্যাঁ, তা আর্থিক অনুপাতটা কিন্তু সবসময় আসবে কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে, ঝুঁকি বিশ্লেষণ সবসময় আসবে, ঠিক আছে। তো এটাও কিন্তু হয়ে গেল। আর লাস্টে হলো ব্যবহারিক ক্ষেত্র। সাধারণ অর্থায়নের ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্র হলো ব্যক্তিগত জীবন, পরিবার, সরকার, যে জিনিসটা একবারে প্রথম থেকে বারবার আসতেছে যে কথাগুলো, ব্যক্তি, পরিবার, সরকার, ঠিক আছে। আর কর্পোরেট অর্থায়নের ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সরকারের কথাই আসবে না, এখানে বেসরকারি ও পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি কোম্পানি কিন্তু একটা জীবন্ত সত্তা, এটা আপনারা নিশ্চয়ই জানেন, স্যারদের কাছে শুনছেন। কোম্পানি যখন একটা কোম্পানি হয়ে যায়, আপনি আমি কিন্তু একটা দোকানকে কোম্পানি নাম দিতে পারি না, ঠিক আছে, ওটা একান্ত ব্যক্তিগত সম্পত্তি। হুম,
বাবার সম্পত্তি বা নিজের সম্পত্তি আপনি বলতে পারেন, কোম্পানি ছোট্ট একটা দোকানকে, বা যখন সেটা কোম্পানি হবে না। হ্যাঁ, কোম্পানি কিন্তু নির্দিষ্ট আইন কানুন থাকে, কোম্পানির মালিক পক্ষ কিন্তু আপনি এক সময় নাও থাকতে পারেন, কোম্পানি আপনার নামে থাকবে কিন্তু আপনি মালিক না, এরকম হতে পারে, ঠিক না? কিন্তু তাহলে কোম্পানিটা কি বুঝলেন? আর মাল্টিন্যাশনাল কর্পোরেশন কি? এটা পৃথিবীর বিভিন্ন দেশে যেমন ইউনিলিভার, তারপরে বিভিন্ন বিদেশি যে কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, ঠিক আছে? আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি, বর্তমানে যেমন কোম্পানিগুলো পিএলসি লাগায়, পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে? আর একটা হলো লিমিটেড কোম্পানি। লিমিটেড মানে এখানে মালিক পক্ষের সীমিত মালিক পক্ষ থাকে, অথবা আপনি নিজে মালিক মালিক ঠিক আছে? আর পাবলিক লিমিটেড হচ্ছে অনেক বড় বড় শেয়ার থাকে বিভিন্ন সরকারের, মানে এটা পাবলিক হয়ে যায় আর কি কোম্পানিটা। এখানে কোনো মালিক পক্ষ নির্দিষ্ট ভাবে ইনভেস্ট করে না, অন্যান্য বড় বড় কোম্পানি ইনভেস্ট থাকে। তো মোটামুটি এই বিষয়গুলো সহজ, আমরা কিন্তু সাধারণ এবং কর্পোরেট অর্থায়নের পার্থক্যটা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম, ঠিক আছে? মাহমুদ আপা মাঝখান থেকে চলে গেছিলেন, কিন্তু আমি কিন্তু ওই পরে দেখলাম যে আমার এখানে তো নেট বোধহয় একটু আমাকেও মানে ঝাঁকি দিয়ে বের করে দিল, পরে আবার ঢুকে গেলাম, ঠিক আছে? ভাইয়া তখন এই জন্য ট্রাই করে ব্যস্ত হতে পারছি, নেট প্রবলেমই ছিল। হ্যাঁ, নেট প্রবলেম ছিল, ঠিক আছে, আমার এখানেও ছিল, আপনিও বোধহয় শুনতে পারেননি, বের হয়ে গেছেন। যাই হোক, রেকর্ডে কিন্তু শোনা যাবে আশা করি মাঝখান দিয়ে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে দুইটা প্রশ্ন কিন্তু পড়ানো হয়ে গেছে। আর এই যে আরেকটা প্রশ্ন আছে, এটা পড়াবো নাকি রেখে দেবো বলেন? ভাইয়া, 4 নাম্বার পড়ানো, সিএফসি মূলত কর্পোরেট অর্থায়নের মূল দায়িত্বে থাকেন। এটা পড়াবো না? সিএফও এটা কম ইম্পর্টেন্ট, এটা 3 স্টার গুলো আগে শেষ করি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমি পরে ওটা কিন্তু ইয়া থাকবে না, মানে যেহেতু রেকর্ড হয়, তাহলে আমি 3 নম্বরটা পড়াই দিই। আমি একবারে ট্রিপল স্টার এবং ডাবল স্টার দুইটাই পড়াই আপনাদের, অন স্টার বাদ দিয়ে, কি বলেন? আচ্ছা জি, ঠিক আছে। আচ্ছা, কারণ হচ্ছে যে অন স্টার ডাবল স্টার ট্রিপল স্টার ডাবল স্টার দুটো থেকে আসার সম্ভাবনা আছে, আবার অনেক সময় কিন্তু আপনারা অন স্টার গুলো পড়ে যাবেন। কারণ এবার যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে, দেখছেন যে অন স্টার প্রশ্ন আসছে আমাদের সেকেন্ড সেমিস্টারে, আপনি কি এটা দেখছেন? হ্যাঁ ভাইয়া, দেখছি। অনেক অন স্টার আসছে, কিন্তু 3, 4, 5টা পর্যন্ত, 5টা না, 3, 4টা প্রশ্ন কিন্তু কম না, অন স্টার, ছোট বড় আমার মনে মিলাইয়া হয় দেখা যায়। 5টা হ্যাঁ, চ্যাপ্টারই খুব ভালোভাবে কোনো কিছু বাদ না দিয়ে পড়ে যাওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। অনস্টার গুলো আমাদের এই এমবিএ তে এসে যে কেবলই বিগত বছরের প্রশ্নগুলো আসবে না, বা আমরা নবম ব্যাচে বিধায় অষ্টম ব্যাচেটা আসবে না সেটা না, ঠিক আছে, আসবে। ঠিক আছে, দেখেন এই প্রশ্নটা পড়ি তাহলে, ঠিক আছে? আমরা কেটে বলবো 4টা, নেক্সট ক্লাসে 4, 5, বোধহয় 7 পর্যন্ত ট্রিপল ডাবল না, আমরা 7 পর্যন্ত একটা না পড়ে যাবো। তাহলে সিএফও মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ইনি মূলত কর্পোরেট অর্থনীতির মূল দায়িত্বে থাকেন, ব্যাখ্যা করো। এটা কিভাবে লিখবো আমরা? এখানে ভূমিকা লিখবো, 3টা পয়েন্টস দিব। কর্পোরেট ফিনান্সে সিএফও এর অবস্থান, ঠিক আছে? এই যে কর্পোরেট ফিনান্স মানে কর্পোরেট অর্থায়নের তার অবস্থান, তার প্রসঙ্গ। তো এই কাঠামোটা কিন্তু খুব সুন্দর একটা কাঠামো, এইভাবে লিখবেন। সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হলো একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের অর্থ ব্যবস্থাপক। সোজা সাপটা এই কথা লিখে দেব ইংরেজিতে, হ্যাঁ? কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে মালিক সরাসরি ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে জড়িত থাকেন না, তারা বোর্ড অফ ডিরেক্টরস বা ব্যবস্থাপনা পর্ষদের মাধ্যমে প্রতিনিধিত্ব করেন। সেই বোর্ড কর্তৃক নিযুক্ত ব্যবস্থাপকের মূল ব্যক্তি হচ্ছেন সিএফও। ভূমিকাটা দেখেন, সুন্দর একটা ভূমিকা, যেটা লাইন বাই লাইন আপনি মনে রাখতে পারবেন, একটার পর একটা মিল আছে না বাক্যগুলো। তো এইখানে এটার ভূমিকাটা এটা আপনি দিবেন, সিএফও কি কাকে বলে তার সংজ্ঞাও কিন্তু এটা। আচ্ছা, এবার সিএফও এর ভূমিকা ব্যাখ্যা করতে হলে কর্পোরেট অর্থায়নের 3টি প্রধান দায়িত্ব বিবেচনা করতে হবে। 1 নম্বর হলো আর্থিক পরিকল্পনা, আরেকটা হলো অর্থ সংগ্রহ। সিএফও প্রথমে আর্থিক পরিকল্পনা করে, অর্থ সংগ্রহ করে, অর্থের যথাযথ ব্যবহার করে। দেখেন, একটা হলো কোথা থেকে অর্থ নিবে সেটা পরিকল্পনা করে, অর্থ সে সংগ্রহ করে, অর্থ সংগৃহীত অর্থ সে ব্যবহার করে। এই 3টা কাজ, 3টা পয়েন্টস মনে রাখবেন। সিএফও ভবিষ্যৎ ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করেন। একটা বাক্য, তিনি পরিকল্পনা তৈরি করেন কিভাবে? ভবিষ্যৎ ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্য অনুযায়ী। তারপর উদাহরণ, ভবিষ্যতে কোম্পানির কি পরিমাণ পুঁজি লাগবে, কোথা থেকে সংগ্রহ করা হবে, বিনিয়োগের কোন উৎস লাভজনক হবে, এগুলো নির্ধারণ করাই মূলত সিএফ এর দায়িত্ব। দেখেন পয়েন্টসটা মুখস্থ হয়ে গেছে না সবার? প্রথমে একটা বাক্য, তারপরে উদাহরণের 3টা প্রশ্ন, এগুলো নির্ধারণ করার মূল দায়িত্ব সিএফও এর। সুন্দর সুন্দর লেখা না?
অর্থ সংগ্রহ কি দেখেন, সিএফও কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেন। সিএফও কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করেন। তিনি নির্ধারণ করেন ব্যাংক লোন নেবেন কিনা। এই বাক্যটা দেবার পরে আপনি লিখবেন তিনি নির্ধারণ করেন ব্যাংক লোন নেবেন কিনা, শেয়ার ইস্যু করবেন কিনা, মানে ব্যাংকের থেকে লোন নেবেন কিনা, শেয়ার ইস্যু করবেন কিনা, বন্ড বাজারে প্রবেশ করবেন কিনা ইত্যাদি। তাহলে এখানে কয়টা জিনিস পেলেন? তিনটা জিনিস, ব্যাংক লোন নেবেন কিনা, শেয়ার ইস্যু করবেন কিনা, বন্ড বাজারে প্রবেশ করবেন না। বন্ড বাজার কি বলছিলাম যে বন্ড হলো যখন বড় বড় কোম্পানি ঋণ নেয় তখন ঋণের বিনিময়ে আমরা যে দলিলটা, আপনি ঋণ নিলে আপনি যে দলিলটা দিবেন আপনার আত্মীয়কে বা একটা চেক দিবেন, এখানে বড় বড় কোম্পানি আপনার কাছ থেকে ঋণ নিলে তারা যেটা দেয় সেটা হলো বন্ড, একবারে সহজ কথায়। ঠিক আছে, শেয়ার বাজারটা হলো মালিকানা ভিত্তিক বিনিয়োগ, মানে মালিক হয়ে যায়, আর বন্ড নিলে মালিক হয় না, জাস্ট ঋণ ভিত্তিক বিনিয়োগ। ঠিক আছে, তো এখানে আমরা বন্ড প্রজেক্ট এই তিনটা জিনিস, তো এখানেও তিনটা প্রশ্ন আর এখানে তিনটা কথা, হ্যাঁ এটা খেয়াল রাখবেন। তারপরে হলো তিনি তুলনা করে দেখেন কোন উৎস থেকে তহবিল সংগ্রহের খরচ কম এবং ঝুঁকি সহনীয়। তিনি তুলনা করে দেখেন কোন উৎস থেকে তহবিল সংগ্রহের খরচ কম এবং ঝুঁকি সহনীয়। ঠিক আছে, সুন্দর। কিন্তু 3 নম্বরে কি আছে, সিএফও নিশ্চিত করেন যে সংগৃহীত অর্থ যেন যথাস্থানে যথাযথভাবে ব্যয় হয়। সিএফও নিশ্চিত করেন যে সংগৃহীত অর্থ যেন যথাস্থানে যথাযথভাবে ব্যয় হয়। এর মধ্যে পড়ে উৎপাদনে বিনিয়োগ, নতুন প্রকল্পে ব্যয়, অপচয় রোধ, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা। এর মধ্যে কি পড়ে? উৎপাদনে বিনিয়োগ, অর্থের যথাযথ ব্যবহার। এর মধ্যে এই অর্থের যথাযথ ব্যবহারের মধ্যে পড়বে কি? উৎপাদনে বিনিয়োগ, নতুন প্রকল্পে ব্যয়, অপচয় রোধ, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা। এই সবগুলো অর্থের যথাযথ ব্যবহারের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এইটুক দিয়ে এইটুক দেওয়ার পরে আপনি এই জিনিসটা এইটুকু আপনার কাছে লেখা আমার মনে হয় ভালো, বেশি কিছু নাই। দেখেন, সিএফওর অধীনে কাজ করেন আরো অনেক অর্থ ব্যবস্থাপক, যেমন ট্রেজারার, কন্ট্রোলার, রিস্ক ম্যানেজার এবং ইন্টারনাল অডিটর, হ্যাঁ ইত্যাদি। এই সকল বিভাগ সমন্বয় করে সিএফও কর্পোরেট অর্থনীতি সামঞ্জস্য পালন করে। এই যে 4টা বিভাগের কথা বললাম, ট্রেজারার, কন্ট্রোলার, রিস্ক ম্যানেজার এবং ইন্টারনাল অডিটর, হ্যাঁ এই সকল বিভাগ, এই ব্যক্তি এবং তাদের যে বিভাগ, তাদের বিভাগের মধ্যে সমন্বয় করে সিএফও কর্পোরেট অর্থনীতির সামগ্রিক দায়িত্ব পালন করেন। ঠিক আছে, মানে এই সবের উপরে সিএফও। সিএফও শুধুমাত্র হিসাব রাখেন না, সিএফও কি শুধুমাত্র হিসাব রাখেন না, বরং প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বাস্থ্য নির্ধারণে, বিনিয়োগ সিদ্ধান্তে, অর্থ সংগ্রহ ও বিতরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই বলা যায় সিএফওই কর্পোরেট অর্থনীতির মূল দায়িত্ব থাকেন। ঠিক আছে, আপনার কাছে এইটুকু যদি কঠিন মনে হয়, সময় না থাকে একটু বাদ দিয়ে, কঠিন না মানে যদি সময় না থাকে তাহলে ডিরেক্ট উপসংহারে চলে যাবেন। উপসংহারটা কিন্তু এই প্রশ্নের মূল মানে কি বলবো অংশ, কারণ এখানে এই বাক্যটাকে ব্যাখ্যা করতে বলছে, সেই ব্যাখ্যাটা আপনি উপসংহারটা না দিলে, এটুকু না দিলে ব্যাখ্যা হবে না। আপনি ব্যাখ্যা করে ফেলছেন কিন্তু ব্যাখ্যাটা কি সফলভাবে করতে পারলেন সেটা তো আপনার নিজেই প্রমাণ করছেন। ঠিক আছে, তা আমাদের এক মিনিট হয়ে গেল, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 4 থেকে পড়া শুরু করবো। এটা খুব ইজি, এটা কিন্তু বড় মনে করে, কিন্তু এখানে কিন্তু ছোট করে উপস্থাপন করছি, চিত্রটা একটু বুঝতে পারলে মোটামুটি আমি আমার মতো করে বুঝাই দেবো। আমি এটা পরীক্ষার আগে বারবার করছিলাম, আমার খেয়াল আছে। ঠিক আছে, আমি এগুলো আপনাদের পড়াই দেবো ইনশাল্লাহ। তো এই কর্পোরেট অর্থায়ন এবং যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কিন্তু মোটামুটি সহজ। এখানে 2-3টা অঙ্ক আছে, কতগুলো কোন কোন চ্যাপ্টারে জানি অঙ্কগুলো হুবহু আসে। ঠিক আছে, অঙ্কগুলো আপনারা অবশ্যই করবেন, অঙ্ক কোনোভাবে হাতছাড়া না হয়, কারণ 8, 8, 16 করে আমি কিন্তু অঙ্কেই পেয়ে গেছি। অঙ্ক আমার নির্ভুল ভাবে হয়েছে সবগুলো সেকেন্ড সেমিস্টারে। ঠিক আছে, সেটা আপা সহ যারা ছিলেন বা পরবর্তী দেখবেন, সবাইকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।